শ্রোতা বন্ধুরা, রহস্য গল্প সিরিজ চ্যানেলে আপনারা নিয়মিত শুনছেন ভিন্ন ভিন্ন স্বাদের রহস্য গল্প। এরকমই একটি নতুন গল্প নিয়ে আজ এসেছি। শোনাবো গল্প মোটিভ। রচনা অরুণোদয় ভট্টাচার্য। শুরু করছি মোটিভ। কলকাতায় তিন পুরুষের কাপড়ের ব্যবসা ভিন্ডিওয়ালাদের। এদের পরিবারের ছেলে মনোজ ভিন্ডিওয়ালা একদল বখাটে বন্ধুবান্ধবের সাথে মেলামেশা করে গোল্লায় গেছে। বাপের পয়সায় দেদার মস্তি। শর্টকাটে বড়লোক হবার এক দুর্দান্ত ফন্দি আঁটল মনোজ। মানুষের আবেগে সুড়সুড়ি দিয়ে পয়সা রোজগার। প্ল্যানটাকে বাস্তব রূপদানের জন্য যাদবপুর ইউনিভার্সিটির এক মেধাবী ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রের সাহায্য নিল। মাসখানেক বাদে মনোজদের মন্দিরালা বাড়ির সামনে জনতার দৃষ্টি আকর্ষণকারী বোর্ডিং লাগিয়ে দেওয়া হলো, টক টু গড ডাইরেক্টলি। কিন্তু কি করে সম্ভব হবে? উৎসাহী কাস্টমারদের মোবাইলের সঙ্গে মন্দিরের বিগ্রহের পাশে একটা সুইচ বোর্ড আছে, তার মধ্যে তারের সংযোগ রক্ষা করা হবে। মোবাইলের কল বোতাম টিপলেই বিগ্রহের কানের কাছে একটি উজ্জ্বল নীল আলো জ্বলে উঠবে। এবার কিছু সময়ের জন্য মোবাইল সিমটা সম্পূর্ণ ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, কারণ ইউ আর কানেক্টেড টু গড। এবার বলে যাও যা কিছু তোমার ইচ্ছা। ক্ষমা চাইতে পারো অপরাধের জন্য, বর চাইতে পারো, শত্রুর সর্বনাশ চাইতে পারো, ইত্যাদি। ইন্ডিয়ান কাস্টমারদের জন্য চার্জ মিনিটে 100 টাকা, বিদেশিদের জন্য 20 US ডলার। সরাসরি ভগবানের সাথে কথা বলা উৎসাহী মানুষের যেন ঢল নেমে গেল। 2 মাসেই কোটিপতি হয়ে গেল মনোজ ভিন্ডিওয়ালা। এবার মনোজ কানাডায় চলে গেল তার এই ব্যবসাকে আরও বাড়িয়ে তোলার জন্য। ফিরে এলো 3 বছর বাদে। এসেই হোটেল মুমতাজে বিরাট একটা পার্টি থ্রো করল। রাজনীতির লোকজন, রাজ্যপাল, মন্ত্রী, ফিল্ম স্টার এবং মুম্বাইয়ের কিছু ফাটাফাটি সিঙ্গারকে আনা হলো সেই অনুষ্ঠানে মনোরঞ্জনের জন্য। মাঝরাতে পার্টি শেষ হলো, আমন্ত্রিতা লোকজন ধীরে ধীরে চলে গেল। পরদিন সকালবেলা হোটেলের এক সুইপার 3 নম্বর সুইটের টয়লেট পরিষ্কার করতে গিয়ে দরজায় নক করল। কোনো রেসপন্স না পেয়ে দরজা ঠেলা দিল, সেটি খুলে গেল। তারপরই চোখের সামনে এক রক্তাক্ত মৃতদেহ দেখে সে আত্মচিৎকার করে উঠল, বাপ রে, খুন 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 হো গয়া। বলতে বলতে সে ছুটল গার্ডরুমের দিকে। সারা শহরে চাঞ্চল্য শিহরণ জাগল। পুলিশ এলো, টিভি চ্যানেল এলো, পুলিশ কুকুর আনা হলো। সে এক ধুন্ধুমার কাণ্ড। প্রাইভেট গোয়েন্দা অমিত নিয়োগী টিভিতে এই হত্যাকাণ্ডের খবরটা দেখছিল। খবরটা সান্ধ্য দৈনিকও বেরিয়েছে। সান্ধ্য দৈনিকের রিপোর্টটা অমিত খুঁটিয়ে পড়ল। 1 ডিসেম্বর কলকাতা। আজ ভোর 6:35 নাগাদ হোটেল মুমতাজের একটা সুইটে টয়লেটে ছুরিকাঘাতে মৃত এক যুবকের মৃতদেহ পাওয়া যায়। নিহত ব্যক্তির বয়স 24-25 অনুমান করা হচ্ছে। সুশ্রী এবং পরনের জামা কাপড় রুচিসম্পন্ন। মৃতের পকেটে কিছু টাকা পয়সা ছিল, কিন্তু তার থেকে কোনো সেলফোন পাওয়া যায়নি। সম্ভবত খুনি ওটা নিয়ে গেছে। জমাদার মহিন্দার প্রথম মৃতদেহটি আবিষ্কার করে। গতরাতে মনোজ ভিন্ডিওয়ালার নামক এক এনআই ব্যবসায়ীর জাঁকজমকপূর্ণ পার্টি ছিল ওই হোটেলে। গভীর রাত পর্যন্ত চলেছিল পার্টি। এ খুনের সঙ্গে ওই পার্টির কোনো যোগসূত্র আছে কি না পুলিশ খতিয়ে দেখছে। মনোজ ভিন্ডিওয়ালাকেও ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতের পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি। খবরটা জানিয়েছেন ভারপ্রাপ্ত সিআইডি ইন্সপেক্টর PK মাথুর। আজকের টিভি চ্যানেলে ব্রেকিং নিউজে দুটো ভাইটাল ইনফরমেশন পাওয়া গেছে। 1 নম্বর হচ্ছে পোস্টমর্টেম রিপোর্ট বলছে
খুন হয়েছে রাত 1টা থেকে 2টোর মধ্যে। 2 নম্বর হলো খুন করার আগে ভিকটিমকে সম্ভবত ক্লোরোফর্ম করা হয়েছিল, ফলে ধস্তাধস্তি বা চেঁচামেচি হয়নি। পুলিশের সচিত্র ঘোষণায় মৃতের ভাই বডি শনাক্ত করেছে। মৃতের নাম সুজিত ঘোষ, যাদবপুর ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ব্রিলিয়ান্ট রেজাল্ট করে বেরিয়েছে, বছর 2 হলো, টাটাতে চাকরি করছিল, সল্টলেকে বাড়ি। পিকে মাথুরের ফোন এলো সকালবেলা। সুজিত ঘোষ মার্ডার কেসটা আপনি তদন্ত করুন অমিতবাবু, এটা আমার অনুরোধ। একটু আগেই অমিতের সহকারী সুমনা চেম্বারে উপস্থিত হয়েছে। স্যার, সুজিত খুনের ব্যাপারটায় কিছু ক্লু পেলেন? অমিত চিন্তিত মুখে বলল, হ্যাঁ, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট ক্লু যে সোর্স থেকে পাওয়া যাবে সেই জিনিসটাই তো মিসিং। কি স্যার সেটা? সুজিতের সেলফোন। খুনি ওটা হাতিয়েছে সম্ভবত সমস্ত প্রমাণ লোপাট করার জন্য। কিন্তু স্যার, সুজিতের সম্ভাব্য খুনিকে জানতে হলে তো বাড়ির লোকজন, অফিস কলিগ, বন্ধুবান্ধব সবার সঙ্গেই কথা বলতে হবে। অফকোর্স। আসল প্রশ্ন হলো ওই দিন অর্থাৎ ভিন্ডিওয়ালার পার্টিতে কারা কারা নিমন্ত্রিত ছিল সেটা জানতে হবে। সুজিতের ভাই বোনদের সঙ্গে আলোচনার একটা সময় ফিক্সড করেছি। রোববার বেলা 3টের সময় সল্টলেকের বিডি ব্লকে আমরা যাচ্ছি। প্রবল উৎসাহে ঘাড় নেড়ে সুমনা উঠে গেল। রবিবার সকালে অমিতের মোবাইলে রিংটোন বেজে উঠল। মর্নিং মিস্টার মাথুর। গুড মর্নিং। বলুন, এনিথিং আর্জেন্ট? আচ্ছা, গুড। হ্যাঁ, আমি লালবাজারে আসছি, এই 8:30টার মধ্যে চলে যাব। থ্যাঙ্কস এ লট। ওকে। লালবাজারে ইন্টারোগেশন রুমে ইন্সপেক্টর তার সামনে উল্টো দিকে একটি লোককে বসিয়ে রেখেছে। এই লোকটা সল্টলেকে সুজিত ঘোষের বাড়িতে গত রাতে ডাকাতি করতে গিয়েছিল এবং ধরাও পড়েছে, কারণ সুজিত ঘোষের বাড়ির চারিদিকে সাদা পুলিশ মোতায়েন করে রেখেছিলেন মিস্টার মাথুর। মাথুর বললেন, পুরনো পাপি, নাম আকমল, অরিজিন বাংলাদেশ। ওর আরেক সঙ্গী 3 আঙ্গুল ফকির পুলিশের হাত ফসকে পালিয়েছে। অমিত আকমলের মুখোমুখি বসল। দেখো আকমল, আমি তোমাকে 2টো কথা জিজ্ঞেস করব, সত্যি বলবে। চোখ পিটপিট করতে আকমল বলল, আমি সত্যিই বলছি। আমারে 500 টাকা দেবে বললে, তাই ফকিরদার সাথে আইছিলাম। তা ধর্মপুত্র, এবার বলো তো, তোমাকে কে ভাড়া করেছিল, ফকির না অন্য কেউ? আকমল একটু ইতস্তত করছিল, তাই দেখে মাথুর ধমকে উঠল, খুলে বল শয়তানের বাচ্চা। অমিত বলল, সত্যি কথা বল, না হলে ভীষণ বিপদে পড়বি। আকমল এবার ঢোক গিলে বলে, চিনি না, এক রোগা ঢ্যাঙ্গা লোক, পয়সাওয়ালা মনে হয়। এবার বল, তোরা ওই বাড়িতে কি চুরি করতে গিয়েছিলি? ওই ক্যামেরা, হাত ঘড়ি, টাকা পয়সা। মোবাইল ফোন বা সেলফোন সেগুলো? হ্যাঁ, ওটাও নিতে কইছিল। তোমার কাছে তো কিছু পাওয়া গেল না, তবে জিনিসগুলো কোথায়? ফকিরদা ঘড়ি, চেন, ফোন সব নিয়ে গেছে। কথা মতো অমিত সুমনাকে নিয়ে ওই দিন বিকেলেই সুজিতের বাড়ি গেল। সুজিত ঘোষের ভাই সুনির্মল দরজা খুলে দিল। ইনি ট্রান্সুপার্প নামের একটা কোম্পানিতে মেডিকেল ট্রান্সক্রিপ্ট। ড্রয়িং রুমে বোন সুকন্যাও বসেছিল। সুকন্যা নামি সিবিএসসি স্কুলের ফাইনাল ইয়ারের ছাত্রী। সেই প্রথম অভিযোগের সুরে বলল, দেখুন তো কি বিপদ। চোরেরা আমার মোবাইল ফোনটা নিয়ে পালালো। এবার আমি টিচার, ফ্রেন্ডস কাউকে কন্ট্যাক্ট করতে পারছি না। এছাড়া আমার ইম্পর্টেন্ট ডেটা, পার্সোনাল ফটো সবই তো ছিল তার মধ্যে। অমিত কোমল গলায় বলল, ডোন্ট বি সো আপসেট। থানায় এফআইআর এবং মোবাইল কোম্পানির কাছে ইনফর্ম করা হয়েছে তো? সুনির্মল বলল, হ্যাঁ, তা তো করা হয়েছে।
আমার মনে হয় সুকন্যা, তোমার মোবাইলটা পুলিশ খুব সহজে উদ্ধার করতে পারবে কোনো সেকেন্ড হ্যান্ড মোবাইলের দোকান থেকে। চোরেরা তোমার দাদার অর্থাৎ সুজিতের মোবাইল চুরি করতে এসেছিল, সেটা কি বাড়িতে ছিল? সেটা তো দাদার পকেটেই থাকার কথা, সুনির্মল বলল। ওকে, আমরা কি সুজিতবাবুর ঘরটা একবার দেখতে পারি? শিওর, বলে সুনির্মল পাশের ঘরে ওদের নিয়ে গেল। দেওয়ালে ফিট করা একটা বুক র্যাকে একটি বেস্ট সেলার বইয়ের পাতা উল্টাতে উল্টাতে সুমনা তার ভেতর থেকে একটা মেয়ের ছবি পেল। ফটোর পিছনে বলপেন দিয়ে লেখা ছিল, টু মাই লাভ সিলুকা। সুমনা অমিতের হাতে ছবিটা দিল এবং ভাই বোনকে প্রশ্ন করলো, তোমরা মেয়েটাকে চেনো? হ্যাঁ চিনি, একবার দাদা বাড়িতে এনেছিল। ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড? অমিত প্রশ্ন করলো। সুনির্মল বলল, ওদের গোল্ড জুয়েলারির ব্যবসা, ফ্যামিলি বিজনেস, আহুজা গোল্ড মার্চেন্টস। সুকন্যা বলল, সিলুকা কমার্স গ্র্যাজুয়েট, বিজ্ঞাপনে মডেলিং করে। আর একদিন আমি আর দাদা সিলুকার সঙ্গে আইনক্সে একটা সিনেমা দেখেছিলাম। সিলুকা ফোন নম্বর তোমাদের কাছে আছে? হ্যাঁ আছে। পুলিশ তো মনোজ ভিন্ডিওয়ালাকে সাসপেক্ট করছে, কারণ তার পার্টিতে তোমার দাদা ইনভাইটেড হয়ে গিয়েছিল। ওদের দুজনের মধ্যে কি একটা বিজনেস টার্মস ছিল। এ ব্যাপারে তোমরা কিছু জানো? তোমাদের কি মনে হয় মনোজ ওকে খুন করেছে? নাথিং ইম্পসিবল, সুকন্যা বলল। আর কাউকে সন্দেহ করো তোমরা? সুকন্যায় উত্তর দিল, ডেফিনেটলি কিছু বলতে পারবো না, তবে ভিন্ডিওয়ালা নাও হতে পারে। যাই হোক, আপাতত আমরা বিদায় নিচ্ছি। তোমাদের বিশেষ কিছু যদি মনে পড়ে তবে আমায় ফোন করো। অনেক সময় তুচ্ছ জিনিসও এসব তদন্তের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হয়ে পড়ে। সেদিন রাত 10টা নাগাদ সুনির্মল ফোন করলো অমিতকে। হ্যাঁ বলো সুনির্মল। একটা কথা তখন বলা হয়নি, ভুলেই গিয়েছিলাম। ইদানিং দাদা হাতে একটা আংটি পরত, সম্ভবত স্যাফেয়ার। সেটা কিন্তু মৃতদেহের আঙ্গুলে পাওয়া যায়নি। তাই নাকি? স্যাফেয়ার মানে তো নীলা। কতদিন ধরে ব্যবহার করছে? ঘটনা 5 দিন আগে থেকে। মনে হয় ওই শালুকাই ওকে প্রেজেন্ট করেছিল। আর সুকন্যাও একটা কথা বলবে। হ্যাঁ বলো সুকন্যা। সেদিন আইনক্সে ফিল্ম দেখে বেরোবার সময় একটা বাজে ঘটনা ঘটেছিল। এক দাড়িওয়ালা যুবক দাদাকে আজে বাজে কথা বলে অপমান করেছিল। শিলুকে ওকে চেনে। লোকটা ডাক্তার দীপক সেন। ওরিয়েন্ট নার্সিংহোমে শিলুকার একটা টিউমার অপারেশন হয়েছিল এবং তারপর থেকেই এই ডাক্তার পেশেন্টের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন। দাদা রেগে গিয়ে ওর গালে একটা থাপ্পড় কষিয়েছিল। অমিত ভাবতে লাগলো, বাবা, এ যে আবার লাভ ট্রায়াঙ্গেল চলে এলো। 3 আঙ্গুল ফকির পুলিশের জালে ধরা পড়েছে। সুকন্যা মোবাইল ফোনটা ফকিরের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। ফকির স্বীকার করেছে ভিন্ডিওয়ালাকে সে চেনে, কিন্তু তার কাছ থেকে সে কোনো সুপারি পায়নি। জেরার মুখে মনোজ ভিন্ডিওয়ালা স্বীকার করেছে যে বিজনেস শুরুর সময় তিনি সুজিতের কাছ থেকে টেকনোলজিক্যাল সাপোর্ট নিয়েছিলেন এবং চুক্তিমতো কোয়ার্টারলি বেশ কয়েক হাজার টাকাও তিনি দিয়ে যাচ্ছিলেন। কিন্তু সম্প্রতি সুজিত সেটা ডবল করার কথা বলে, কিন্তু মনোজ তাতে রাজি হয়নি এবং পার্টির রাতে এ নিয়ে দুজনের মধ্যে বচসাও হয়। এই সমস্ত তথ্য মিস্টার মাথুর অমিতকে জানালেন। পরের রবিবারে ঘটনাটা অনেকটা এগোলো। সকালে অমিতকে সিলুকা ফোন করলো। ডিটেকটিভ অমিত নিয়োগী বলছেন। হ্যাঁ, আপনি কে জানতে পারি? আমি সিলুকা আহুজা। আমি সুজিতের ব্যাপারে আপনাকে কিছু বলতে চাই। আপনি প্লিজ দুপুর 12টায় ডিলাইট রেস্তোরাঁয় লাঞ্চ করবেন আমার সঙ্গে? অমিত প্রস্তাব গ্রহণ করলো। বললেন, আমার সহকারী সুমনাও যাবে। সেই মতো 3 জনের টেবিল বুক করবেন। সিলুকা অত্যন্ত সুন্দরী নয়, কিন্তু আকর্ষণীয়, স্মার্ট। পরিচয় দেওয়ার আগেই চেয়ার চেয়ে উঠিয়ে দাঁড়ালো সেলুকা। গুড আফটারনুন অমিত বাবু। ইনি মাই অ্যাসিস্ট্যান্ট সুমনা। হাই সুমনা। হাই সেলুকা। ইটালিয়ান আর থাই ডিশ দুটোই অর্ডার হলো। অমিত বলল, তাহলে মিস সেলুকা, আপনার কথা এবার শুরু করুন। হ্যাঁ বলছি। সুজিতের সঙ্গে আমার আলাপ হয় 2 বছর আগে। আমি তখন কলেজের ফাইনাল ইয়ারে। সুজিত খুব ভালো গান গাইতো। আমাদের কলেজ ফেস্টে কেউ ওকে আমন্ত্রণ জানিয়েছিল। সেখানে ওর গান শুনে আমি ওকে অ্যাপ্রিসিয়েট করেছিলাম। পরে ওর মুখ থেকেই ভিন্ডিওয়ালার টক টু ডাইরেক্ট গড যে প্রজেক্ট, তার কন্ট্রিবিউশন সুজিতের ব্যাপারটা জানলাম আমি।
সুমনা বলল, তোমার ফটো আমি কিন্তু সুজিতবাবুর একটা বই থেকে পেয়েছি। শালুকা বলতে লাগলো, কয়েক মাসের মধ্যে আমাদের সম্পর্কটা বেশ ইন্টিমেট হয়ে গেল, কিন্তু ওই লাভ ম্যারেজ পর্যন্ত পৌঁছানো যাবে না সেটা আমি বুঝতে পারলাম। ইতিমধ্যে ডাক্তার দীপক সেন আমাকে বারবার ফোন করে বিরক্ত করতে লাগলো, সে নাকি আমাকে ছাড়া বাঁচবেই না। লোকটা আমার সাথে জোর করে সম্পর্ক করতে চাইলো। একদিন আইনক্সে সুজিতের সাথে ওর হাতাহাতি হলো। সুমনা এবার বলল, সিলুকা, তোমার কি মনে হয় প্রেম রাইভালদের জন্য ডক্টর দীপক সেন এই খুনটা করতে পারে? শিলুকা বলল, আমার ইনস্টিংক্ট কিন্তু তা বলছে না, তবে সন্দেহের তালিকা রাখা যেতেই পারে। অমিত শিলুকাকে সমর্থন করলেন। এখন ডাক্তার দীপক সেনের রিয়াকশনটা কি? আপনার সঙ্গে কি যোগাযোগ করার চেষ্টা করেছেন? না, এখনও পর্যন্ত তো অন্তত করেননি। এবার সুমনা প্রশ্ন করে, তোমাদের বিয়ের পথে দীপক সেন ছাড়া আর কোনো অন্তরায় ছিল নাকি? শিলুকা একটু চমকে উঠে বলল, অমিতবাবু, আপনার সহকারী কিন্তু সত্যি ভেরি ইন্টেলিজেন্ট। আমি এই মুহূর্তে আপনাদের ক্লায়েন্ট হয়ে গেলাম। খুনিকে ধরিয়ে দিতে পারলে আপনাদের উপযুক্ত পারিশ্রমিক আমি দেব। অমিত বলল, বেশ, তা নয় হবে। এখন ওই প্রেমকণ্টকের সেকেন্ড পার্টটা বলুন। ভাই বোনদের মধ্যে আমি ছোট। আমার জন্মের পরই মা মারা যায়। স্বভাবতই পাপা আমাকে কোনোদিন বকাবকি করেননি, বরং আদরে মাথায় তুলেছিলেন। কিন্তু আমার ছোটদা প্রীতম আমি স্কুলের গণ্ডি পেরোতে না পেরোতেই আমার উপর কড়া নজরদারি চালাতে শুরু করলো। আমার মডেলিং দাদার পছন্দ ছিল না। একদিন সিনেমা হলে সুইতের সঙ্গে আমাকে দেখে ফেলে এই প্রীতম ভাইয়া। বাড়ি ফিরেই চেঁচামেচি। ফারদার সুইতের সাথে তোকে যদি মেলামেশা করতে দেখি তার ফল মারাত্মক হবে, সে আমাকে শাসালো। সুজিত মার্ডার হবার ঠিক 15 দিন আগে আমাকে নিয়ে বাবার সাথে প্রীতম ভাইয়া চরম অশান্তি করলো। আমার জন্মদিনে পাপা আমাকে আমাদের হাতিবাগানের জুয়েলারি শোরুমে নিয়ে গিয়ে বললেন, তোমার পছন্দ মতো গিফট বেছে নাও। আমি এক পেয়ার হালকা ডায়মন্ড রিং নিলাম। তখনই আমার নজর পড়ল একটা জেন্টস আংটির ওপর। ফ্যাসিনেটিং ব্লুইশ গ্লো বেরোচ্ছিল সোনার উপর সেট করা স্টোন থেকে। পাপা বলল, স্যাফেয়ার, ইজিপশিয়ান অরিজিন। রিসেন্টলি এক ফরেনার মাত্র 50,000 টাকা এটা বিক্রি করে গেছে আমাদের কাছে। আমি পাপার কাছে আবদার করে ওটা নিলাম সুজিতের জন্য। হঠাৎ কান্নায় গলাটা ধরে এলো শালুকার। ও মাই গড, তখন কি জানতাম ওটা অভিশপ্ত। সুমনা ওর কাঁধে সান্ত্বনা হাত রাখলো। কয়েক সেকেন্ড সময় নিয়ে শিলুকা আবার শুরু করলো। পরদিন রাতে দোকান বন্ধ হওয়ার ঠিক আগে কাস্টমার সেজে দুজন লোক আর্মস দেখিয়ে হোল্ড আপ করে রাখলো কর্মচারীদের। শোকেস ভেঙে গয়না ছড়িয়ে ছিটিয়ে ফেললো, কিন্তু কিছুই নিল না। সম্ভবত ওই আংটিটার খোঁজেই তারা এসেছিল। থানায় এফআইআর করা হয়েছে। এরপর প্রীতম ভাইয়া আমাকে ডাইরেক্ট চার্জ করলো, ওই নীল আংটিটা আমাকে উপবাস কর। আমি ওটার জন্য ট্রু ক্রস অফার পেয়েছি। আমি বললাম পাপা আমায় দিয়েছে, পাপা না বললে ওটা আমি দেবো না। তখনই সে পাপার ঘরে গিয়ে তুমুল তর্কাতর্কি লাগিয়ে দিল। পরদিনই আমি সুজিতকে আংটিটা গিফট করলাম, জোর করে আঙুলে পরিয়েও দিলাম। মার্ডার হওয়ার আধ ঘন্টা আগে লাস্ট ওর সঙ্গে আবার কথা হলো। বলল, হোটেল মুমতাজে একজন খতরনাক চেহারার লোক ওর উপর নজর রাখছে। মনে হচ্ছে আংটিটাই অপয়া, কালই তো ওটা তোমাকে আমি ফেরত দিয়ে দেবো। অমিত শিলুকাকে থামিয়ে বলল, আপনাদের সোনার দোকানে যে 2 ক্রিমিনাল হানা দিয়েছিল সেখানে ক্লোজ সার্কিট টিভি আছে কি না? শিলুকা বলল, সিসিটিভি তো আছে। পাপার সাথে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দেবো, যা জানবার জেনে নেবেন। রেস্তোরাঁ থেকে বেরিয়ে অমিত ফোনে মাথুরকে আংটির ব্যাপারটা জানালেন। অ্যাপয়েন্টমেন্ট অনুসারে মাথুর আর অমিত শিলুকার বাবা বিজয় আহুজার মুখোমুখি হলেন। তার পাশে আরেক ভদ্রলোক বসেছিলেন। অমিত নিজের এবং মাথুরের পরিচয় দিতেই বিজয় আহুজা সাগ্রহে করমর্দন করলেন। বললেন, এ হলো আমার বড় ছেলে হেমন্ত। হেমন্ত হাত তুলে নমস্কার জানালো। বিজয় জানালেন, ক্লোজ সার্কিট টিভিতে সেদিন রাতে যারা হামলা করেছিল তাদের ছবি আছে। থানার অফিসারকে সেই ছবির কপিও দেওয়া হয়েছে। সেদিন রাতের ক্রিমিনাল দুটো ছবি আমাদের দেখানো যাবে কি? অমিত বলল। দুজন কালপিটের মধ্যে একজনের হাতে রিভলভার, তার বেশ পলিশ চেহারা। আরেকজন ঝকঝকে ছোড়া বাগিয়ে রেখেছে বাঁ হাতে,
প্রায় 6.5 ফুট লম্বা, ভয়ঙ্কর দর্শন। অমিত বলল, মিস্টার মাথুর, আই বিলিভ হি ইজ ইয়োর ম্যান। এই লোকটাই সুজিতকে মার্ডার করে, ওই নীল আংটিটা এবং সেলফোন দুটোই হাতিয়েছে। আপনার পোস্টমর্টেম রিপোর্টে কি পাওয়া গেল? মার্ডারার কি লেফট হ্যান্ডার? এক্স্যাক্টলি। আমি এক্ষুনি লোকটার ছবি দিয়ে রেড অ্যালার্ট জারি করছি, ইন্টারপোলকেও জানিয়ে দিচ্ছি। অমিত বলল, কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না, এরা কি করে জানলো আংটিটা সুজিতের পজিশনেই আছে? এবার হেমন্ত কথাটা বললেন, সেটা প্রীতম দিয়ে থাকতে পারে। শিলুকা সুজিতের লাভ রিলেশনটা ও মেনে নিতে পারছিল না। মাথুর অমিতকে ফিসফিস করে বলল, প্রীতম কিন্তু ওই দিন পার্টিতে ইনভাইটিদের মধ্যে ছিল। মোটামুটি রহস্য প্রায় সমাধানের পথেই, অমিত ভাবল, কিন্তু দু একটা প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি। এমন সময় ডোরবেল বেজে উঠল। অমিত নিজের রিভলভারটা বাঁ হাতে নিয়ে দরজা খুলল। খানিকটা ব্যস্তভাবে সুবেশ ফ্রেঞ্চ কাট দাড়িযুক্ত একটি লোক ড্রয়িং রুমে প্রবেশ করলেন। আই হোপ ইউ আর প্রাইভেট ডিটেকটিভ অমিত নিয়োগে। অমিত একটু হেসে বলল, আই হোপ ইউ আর ডক্টর দীপক সেন। বলুন, আপনার জন্য কী করতে পারি? সুজিত ঘোষ মার্ডার কেসে পুলিশ আমাকে সন্দেহ করছে। আমার এগেনস্টে নাকি ভালো রকমের মোটিভ পেয়েছে। অমিত বলল, স্বাভাবিক। রাইভালরি ইন লাভ মার্ডারের অন্যতম মোটিভ প্রমাণিত হয়েছে বহুবার। তাছাড়া পাবলিক প্লেসে আপনি সুজিতের সাথে হাতাহাতিতেও জড়িয়েছিলেন। মার্ডারের সময় ক্লোরোফর্ম এবং তীক্ষ্ণ ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছে, যা সার্জেন্টের স্ক্যালপেলও হতে পারে। দীপক এবার আঁতকে উঠলেন। ও মাই গড, আই অ্যাম বিং ফ্রেমড। বিশ্বাস করুন, আমি খুন করিনি। প্রীতম আহুজার কথা শুনে সুজিতকে ওপেন চ্যালেঞ্জ করে কি ভুলটাই যে আমি করেছি এখন বুঝতে পারছি। হতচকিত হয়ে অমিত প্রশ্ন করল, শিলুকার দাদা বুঝি সুজিতের সঙ্গে বচসায় আপনাকে উস্কে দিয়েছিল? হ্যাঁ, আমাকে বলল, ওই লোপারটার চেয়ে আমার কাছে তুমি আমার বোনের জন্য বেশি পছন্দ, তুমি লড়ে যাও। একটু ভেবে অমিত বলল, ঠিক আছে, আমি বুঝতে পারছি দীপকবাবু, আপনি নির্দোষ। পুলিশকে আমি বুঝিয়ে বলবো। পরদিন ভোর 4:45 মাথুরের ফোন এলো। অমিতবাবু, গুড নিউজ আছে। আপনার কথা মতো উই হ্যাভ স্পটেড দ্য ক্রিমিনালস। অ্যাকচুয়াল খুনি ডেড বাই অ্যাক্সিডেন্ট। তার বডি থেকে নীলার আংটি রিকভার করা হয়ে গেছে। আপনি 1 ঘন্টার মধ্যে লালবাজারে চলে আসুন, আমি প্রীতম আহুজাকে তুলে আনছি। আমার অ্যাসিস্ট্যান্টকে সঙ্গে নিতে পারি? শিওর, আই নো শি ইজ ভেরি ইন্টেলিজেন্স, থ্যাঙ্কস। রহস্যের জবনিকাপাত ঘটল লালবাজারের ইন্টারোগেশন রুমে। অমিতকে দেখে ফুঁসে উঠল প্রীতম আহুজা। হাউ ডিয়ার ইউ! আপনার পরামর্শে পুলিশ আমাকে এই মার্ডার কেসের প্রাইম সাসপেক্ট ধরে নিয়েছে। কী প্রমাণ আছে আপনার কাছে? বলছি মিস্টার আহুজা, অমিত বললেন। প্রথম কথা, আপনি সুজিত ঘোষকে 20 নজরে দেখতেন। আপনার বোনের সঙ্গে সম্পর্কটার ডেড এগেনস্টে ছিলেন আপনি। গর্জে উঠল প্রীতম। ডেফিনেটলি। ওই 2 কোটি ছোকরা আমাদের ফ্যামিলির দামাদ হবে? দ্যাট ওয়াজ আনএক্সেপ্টেবল। সো হোয়াট? তাতে প্রমাণ হলো আমি খুনি। নিজের হাতে না করলেও কাউকে দিয়ে করিয়েছেন হতেই পারে। হাউ ফানি! আদালতে প্রমাণ করতে পারবেন? প্রথম পুলিশ সাসপেক্ট করেছিল মনোজ ভিন্ডিওয়ালাকে, কারণ পার্টিতে সুজিতের সাথে তার হট্টক হয়েছিল। শেষ পর্যন্ত মনোজকে থ্রেটও করে। মনোজ ভিন্ডিওয়ালার একটা বিজনেস মোটিভ ছিল ঠিকই, কিন্তু ওপেন থ্রেট করলো আর সঙ্গে সঙ্গে মার্ডারও করে দিল। গল্পটা ঠিক মিলছে না। কিন্তু সুজিতকে খুন করার জন্য আপনার ডাবল মোটিভ ছিল। প্রথম, আপনার বোনের সঙ্গে সম্পর্ক আপনি মানতে পারেননি। আপনি ডাক্তার দীপক সেনকেও সুজিতের বিরুদ্ধে তাতিয়ে দিয়েছিলেন, ঠিক কিনা? প্রীতমের মুখটা শক্ত হয়ে গেল। ঝাঁঝিয়ে বলে উঠল, যদি তা হয়ও, ডাবল মোটিভ আপনি কোথায় পেলেন? দ্বিতীয় মোটিভটা আরও সিরিয়াস। স্মিত হেসে বলল অমিত, মোটিভ অফ গ্রিড। নীলের আংটিটা যে সুজিতের কাছে আছে সে খবরটা তো আপনিই দিয়েছিলেন মার্ডারারদের। হোয়াট ননসেন্স! যত সব আজগুবি থিওরি। আনফর্চুনেটলি শুধু সুজিতের সঙ্গেই নয়, ফ্যামিলি মেম্বারদের সঙ্গেও আপনার সম্পর্ক ভালো নয়। প্রীতম চেঁচিয়ে উঠল, দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। কন্ট্রোল ইয়োর সেলফ মিস্টার আহুজা। নীলার আংটির জন্য কে আপনাকে 2 কোটি টাকার অফার দিয়েছিল?
হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল আহুজার মুখ। বললেন, সব বাজে কথা, কেউ আমাকে টাকা অফার করেনি। আপনি না বললেও আমরা জানি, মুম্বইয়ের বিখ্যাত ফিল্ম প্রডিউসার অরবিন্দ মেহতা। বলেই অমিত মিস্টার মাথুরের দিকে চোখের ইঙ্গিত করলেন। মাথুর বেল টিপতেই এক কনস্টেবল মাঝবয়সী মাঝারি আকৃতির এক ভদ্রলোককে নিয়ে ঘরে ঢুকলো। গয়নার দোকানে লুঠের ছবিতে এই লোকটার হাতে রিভলভার ছিল। চিনতে পারছেন মিস্টার আহুজা? ইনি অরবিন্দ মেহরার এজেন্ট সঞ্জয় সালুজা। ইনি আপনাকে অফারটা দিয়েছিলেন, তাই না? প্রীতম দুবার নিজের ঠোঁটটা জিভ দিয়ে চেটা নিল। বললেন, আমার লয়ারের সঙ্গে কথা না বলে আমি আপনাদের কিচ্ছু বলবো না। সে না হয় না বলুন, কিন্তু কথাটা সত্যি। সুজিতকে খুন করার জন্য আপনি যথেষ্ট দায়ী। মনোজের সাথে সুজিতের ঝগড়াটাকে আপনি ক্যাপিটাল করেছেন। আপনি সঞ্জয় সালুজাকে বলেছিলেন এই সময়টা খুন করলে দোষটা মনোজের ঘাড়ের উপর গিয়ে পড়বে। 3 আঙ্গুল ফকিরকে আপনি হায়ার করেছিলেন সুজিতের ফোনটা চুরি করার জন্য। প্রীতম আহুজা শুধু কটমট করে তাকালো অমিতের দিকে। অমিত বলে চলল, খুনটা নিজের হাতে করেছে সুপারি কিলার রামিজ আলী। সোনার দোকানে হানা দেবার সময় সিসিটিভিতে ওর ছবি উঠে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত লোকটা মুম্বাইয়ের এক হোটেলে ইলেকট্রোফাইড হয়ে মারা গেছে। নীলার আংটিটা তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে। আপনাদেরকে ফাঁকি দিয়ে একাই হজম করতে চেয়েছিল ওটা। আংটিটা মিস্টার সালুজাকে দিয়ে ওর পারিশ্রমিক নেওয়ার কথা ছিল। কিন্তু কি বলেন मिस्टर सलूजा, सत्ती तो? हाँ, लेकिन वो मेरे पास आया नहीं, होटल से भागा। রামিজ আপনাকে আংটিটা দেবে আর আপনি প্রীতম আহুজাকে 20 লাখ টাকা দেবেন। কথা ছিল এরকমই, তাই তো? কিন্তু সব ভেস্তে গেল। যাই হোক মিস্টার মাথুর, অপরাধী আপনার সামনে। প্রীতম আহুজাকে এক্ষুনি অ্যারেস্ট করুন, তারপর কয়েক বছর জেলের হাওয়া খেয়ে আসুক। গল্পটি শেষ হলো। গল্প পাঠে কিছু ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন। ধন্যবাদ। সঙ্গে থাকুন। আগামী সপ্তাহে এরকমই আরও একটি আকর্ষণীয় রহস্য গল্প নিয়ে হাজির হব। ধন্যবাদ।